বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো এবং নিজ দায়িত্বে প্রত্যেকের একাডেমিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছ। তো তোমাদের সাথে আজকের ক্লাসে আছি আমি মোহাম্মদ আমান খান, প্রভাষক, সমাজবিজ্ঞান, বিজিএমসি। আমরা আজকে আলোচনা করব তোমাদের সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, সামাজিক ইতিহাস কাকে বলে, সামাজিক ইতিহাসের সাম্প্রতিক ধারা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা গত ইয়ারে পরীক্ষাটা এই প্রশ্নটা আসেনি, তো এই জন্য তোমাদের জন্য এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে সামাজিক ইতিহাস কাকে বলে একটু জেনে নিই। অ্যাকচুয়ালি সমাজকে নিয়ে যে ইতিহাস, সহজ কথায় সমাজকেন্দ্রিক, সামাজিক মানুষের সম্পর্ক বা সামাজিক মানুষের পারস্পরিক সম্পর্ক বা সমাজকে নিয়ে যত ধরনের ইতিহাস হইতে পারে এটাকে সামাজিক ইতিহাস বলে। তো আমরা বিভিন্ন মনীষীদের গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা দেখে নিই। এখানে জিএম ট্রেভেলিয়ন, সোশ্যাল হিস্ট্রি ইজ দ্য হিস্ট্রি অফ এ পিপল উইথ দ্য পলিটিক্স লেফট আউট। উনি বলেন যে সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস। উনি বলছেন যে অ্যাকচুয়ালি কিন্তু ইতিহাসগুলো কিন্তু কেন্দ্রিক হয়ে রাজনীতিকেই নিয়ে, কারণ আগের সমাজে ব্যক্তি বা গোষ্ঠী যে ধরনের ঝামেলা হতো বা ঝামেলার মাধ্যমে বা যে কোনো কারণে যে ইতিহাসগুলো গড়ে ওঠে এগুলো কিন্তু রাজনীতিকে কেন্দ্র করি। কারণ আমরা আমাদের যে দেশীয় যে আমরা ইতিহাসগুলো জানি ম্যাক্সিমাম কিন্তু রাজনীতিকে কেন্দ্র করে নিই। বিকু বলেন সোশ্যাল হিস্ট্রি ইজ দ্য সাম অফ ভেরিয়াস সোশ্যাল ফ্যাক্ট। সামাজিক ইতিহাস হলো বিভিন্ন সামাজিক ঘটনাবলীর সমষ্টি, কারণ ইতিহাসগুলো কিন্তু একটা বিষয় নিয়ে হয় না, একাধিক বিষয়গুলোকে নিয়ে কিন্তু ইতিহাস গঠিত হয়। কারণ উনি বলছেন যে বিভিন্ন সামাজিক ঘটনাবলীর সমষ্টি হচ্ছে সামাজিক ইতিহাস। 3 নম্বরে গোল্ড অ্যান্ড ক্লোব বলেন সোশ্যাল হিস্ট্রি ডিয়ালস উইথ চেঞ্জিং সোশ্যাল রিলেশন, ইভলিউশন অফ সোশ্যাল ইনস্টিটিউশন, ডেভেলপমেন্ট অ্যান্ড চেঞ্জ ইন সোশ্যাল ভ্যালু। ওনারা বলেন যে সামাজিক ইতিহাস পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠানের ক্রমবিবর্তন, বিকাশ এবং সামাজিক মূল্যবোধের পরিবর্তনের ধারণা আলোচনা করে। বলছেন যে সামাজিক ইতিহাস পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক আমরা জানি সামাজিক সম্পর্কটা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে হইতে পারে, বিভিন্ন ব্যক্তির মধ্যে হইতে পারে। বলছেন এটার যে পরিবর্তনশীল, আগে কী ধরনের সম্পর্ক ছিল, এখন কী ধরনের সম্পর্ক। তারপর সামাজিক প্রতিষ্ঠান ক্রমবিবর্তন, সামাজিক ক্রমবিবর্তন কিন্তু যে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এটাকে আমরা ক্রমবিবর্তন বলি। যে সামাজিক পরিবর্তন, যে সামাজিক প্রতিষ্ঠানগুলো যে পরিবর্তিত হচ্ছে এটার ক্রমবিবর্তনটা একটার সাথে আরেকটা কীভাবে একের পর এক পরিবর্তন ঘটে বা বিবর্তন ঘটে, বিকাশ কীভাবে এটা বিস্তার লাভ করলো, এবং সামাজিক মূল্যবোধের পরিবর্তন ধারা নিয়ে আলোচনা করে। সামাজিক মূল্যবোধ সমাজের প্রতিটা বিষয়ের সাথে মানুষের যে ধ্যান ধারণা এটার কি পরিবর্তনের ধারা, এইসব পরিবর্তন ধারা নিয়ে আলোচনা করে। সামাজিক ইতিহাসের সাম্প্রতিক ধারা মানে বর্তমান অবস্থায় সামাজিক ইতিহাস কীভাবে চলছে। একসময় ইতিহাস বলতে শুধু রাজা বাদশাহ বা সম্রাটদের জীবন কাহিনী, ঘটনা প্রবাহ, যুদ্ধের নানাবিধ বিবরণকে বোঝানো হতো। কারণ আমরা একসময় কিন্তু আমরা ছোটোবেলায় শুনেছি মানে যখন কোনো ঘটনা আসতো বা ইতিহাস আসতো, আমরা একজন রাজা আর একটা রাজ্য কীভাবে দখল করলো, রাজাদের মধ্যে কী ধরনের ঝামেলা হইলো, কিংবা একটা যুদ্ধ কীভাবে সংগঠিত হইলো, ওইগুলোকে আমরা ইতিহাস মনে করতাম। তো সাধারণ মানুষের জীবন কাহিনী, সামাজিক ঘটনা প্রবাহ, ভাষা, শিল্পকলাকে সম্পৃক্ত করা হতো না। সাধারণ মানুষের জীবন কাহিনী শুধু রাজা বাদশা ব্যতীত সমাজে আরও মানুষ আছে, তাদের জীবন প্রণালী, তাদের সামাজিক সম্পর্ক, তাদের ভাষা, শিল্পকলা, তাদের কাজকর্ম, এগুলা ইতিহাস হিসাবে সম্পৃক্ত হতো না। কিন্তু কালের গতি ধারায় এ ধারার পরিবর্তন ঘটেছে। বর্তমান আগে যে রাজা বাদশাদের কাহিনী ছিল এটার কিছুটা পরিবর্তন ঘটেছে। বর্তমান কালে বিশেষ করে শিল্পায়িত সমাজে, আজকের যে সমাজ এটা আমাদের সমাজ শিল্পায়িত সমাজ, এখানে শিল্প কারখানাগুলো গড়ে হওয়ার পর থেকে এই সমাজটাকে শিল্পকেন্দ্রিক সমাজ বলা হয় বা শিল্পায়িত সমাজ বলা হয়।
শিল্পায়িত সমাজে সামাজিক ইতিহাসের একটি নতুন ধারার সৃষ্টি হয়েছে। আগে যে ধারায় চলতো, যে রাজা বাদশার কাহিনী, এখন আর ওই ধারাই নেই, নতুন একটা ধারা সৃষ্টি হয়েছে। এই নতুন ধারাগুলো কী কী? এখন সামাজিক সাম্প্রতিক ধারায় আলোচনা হয় সামাজিক ইতিহাসে প্রথা, আইনকানুন, অনুষ্ঠান প্রতিষ্ঠান, সংস্কৃতি, শিল্পকলা, এই বিষয়গুলো নিয়ে এখন বর্তমান সামাজিক ইতিহাসে আলোচনা হয়ে থাকে। কাস্টমস বা প্রথা, সমাজ কর্তৃক অনুমোদিত বা স্বীকৃত অভ্যাস, আচরণবিধি ও কার্যপ্রণালীকে প্রথা বলা হয়ে থাকে। আমাদের যে অভ্যাসগুলো, আমাদের যে আচরণবিধিগুলো বা কার্যপ্রণালীকে সমাজ স্বীকৃতি দেয়, অনুমতি দেয়। ধরো কোনো হুজুরকে আমরা কোনো জায়গায় দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পরে কিন্তু ওনাকে আমরা একটা সম্মান দিয়ে থাকি, একটা হাদিয়া দিয়ে থাকি, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বা আমাদের ধরো কিছু আচরণবিধি আছে, আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলোতে, ধরো বিয়েতে আমরা গায়ে হলুদে মেহেদি দিই, এগুলো কিন্তু আমাদের একটা আচরণ হয়ে গেছে এগুলা। বা আমরা যে কার্যপ্রণালীগুলো করে থাকি আমাদের জীবন চলতে গিয়ে, এগুলো যদি কোনোটাকে সমাজ স্বীকৃতি দেয় তাহলে এটাকে আমরা প্রথা বলতে পারি। প্রথার সাথে জড়িয়ে আছে মূল্যবোধের ধারণা, কারণ আমাদের যে মূল্যবোধ, ব্যক্তি মূল্যবোধ আমাদের ঘরে ওঠে, ভ্যালু যে আমাদের ঘরে ওঠে, কিন্তু প্রথার মাধ্যমে। কারণ প্রথাগুলোকে একসময় আমরা মানতে এটাকে আমাদের ব্যক্তিত্ব মূল্যবোধ মনে করি। এটা না করলে আমরা ছোট হয়ে যাবো, এটা না করলে আমাদের মানহানি হবে, এই ধরনের বিষয়টা। যখন প্রথাটা কোনো সময় আমাদের সাথে একত্রিত হয়ে যায়, একীভূত হয়ে যায়, তখনই কিন্তু এটা মূল্যবোধে রূপান্তরিত হয়। বর্তমানে সামাজিক ইতিহাস অতীত সমাজের প্রথা, রীতিনীতি এবং সমাজগত মানুষের মূল্যবোধ নিয়ে পর্যালোচনা করে। সামাজিক ইতিহাস অতীত সমাজে মানুষের প্রথা কীরকম ছিল, তাদের মধ্যে নিয়মকানুন, রীতিনীতি কীরকম ছিল, সমাজগত মানুষের মূল্যবোধ নিয়ে আলোচনা করে। অতীত সমাজের মানুষের মধ্যে কী মূল্যবোধ কাজ করত, তারা একজনের সাথে আরেকজন কী আলোচনা করতো, তারা কী ধরনের প্রতিষ্ঠান বা তারা কী ধরনের অনুষ্ঠান করতো, তাদের মধ্যে কী ধরনের প্রতিষ্ঠান ছিল, এইগুলোর নিয়মনীতি কীরকম ছিল, এগুলোর রীতিনীতি কীরকম ছিল, এগুলো নিয়ে আলোচনা করে। এবং অতীতের প্রথা ও বিধিবদ্ধ নিয়মকানুনের ভিত্তিতে কীভাবে ভবিষ্যৎ বিনির্মাণ করা যায় এবং সমাজকে সুস্থ ধারায় প্রভাবিত করা যায় সে সম্পর্কে বর্তমান সামাজিক ইতিহাস একটি দিক নির্দেশনা প্রদান করে। অতীতের যে প্রথাগুলা, এই প্রথাগুলা বর্তমানে কতটুকু যুক্তিযুক্ত এবং অতীতের কোন প্রথাটার জন্য সমাজের ক্ষতি হয়েছে, যেটাকে বর্তমান সমাজে বাদ দিতে হইবে, কিংবা অতীতের কোন প্রথা বা নিয়ম নীতি বা নিয়মকানুনটা অতীত সমাজটাকে উন্নয়ন ঘটাইছে, এইটা যদি আমরা আমাদের সমাজে কীভাবে এটাকে ব্যবহার করা যায়, বা অতীতের কোন বিষয়টাকে বর্তমান সমাজে আরেকটু বাড়িয়ে ব্যবহার করা যায়, ওই অতীতের কোন নিয়ম নীতিটাকে বর্তমান সমাজে মডিফাই করা যায়, কী করলে অতীতের বিষয়গুলো বর্তমানে আমাদের চলতে ফিরতে সুবিধা হবে, এই বিষয়গুলো কিন্তু সামাজিক ইতিহাস আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করে। কারণ আমরা জানি অতীত আমাদেরকে ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করে, কারণ মানুষের অতীতের ঘটনাগুলো, অতীতের স্মৃতিগুলোকে আঁকড়িয়ে ধরে বর্তমান জীবনকে উন্নত করার চেষ্টা করে, এটা মানবীয় স্বভাব। সামাজিক ইতিহাস এই অতীত সমাজের প্রাচীনকালের মানুষের ইতিহাস, মানুষের সামাজিক সম্পর্ক নিয়ে কীভাবে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করা যায়, এগুলো নিয়ে সামাজিক ইতিহাস আলোচনা করে থাকে। ল, আইন কানুন। দ্বিতীয় নম্বর, আইন কানুন। আইন কানুন হচ্ছে রাষ্ট্রশক্তির দ্বারা অনুমোদিত ও সরকার কর্তৃক প্রযুক্ত বিধিনিষেধ ও নির্দেশকে বোঝায়। কারণ আইন হচ্ছে যখন কোনো রাজনৈতিক দল দেশ পরিচালনার স্বার্থে বা দেশের কল্যাণে কোনো একটা নিয়ম নীতিকে অনুমোদন দিয়ে থাকে, সেটাই আইন হয়ে যায়। এই আইনটা কোনো একটা রাজনৈতিক দল সরকারের মাধ্যমে বা সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনায় কিছু নিয়ম নীতি প্রয়োগ করে থাকেন এবং তারা এই নিয়ম নীতিটাকে অনুমোদন দিয়ে থাকেন, তখনই কিন্তু সেটা আইনে পরিণত হয়ে যায়। বর্তমানকালে মানব সমাজে বিদ্যমান আইন কানুনের বিভিন্ন দিক নিয়ে সামাজিক ইতিহাস পর্যালোচনা করে। কারণ সামাজিক ইতিহাস বর্তমান কালের আইন কানুন কীরকম, ভবিষ্যতের আইন কানুন কীরকম ছিল। আমরা জানি যে আমরা হাম্বুরাবিকে বলা হয় আইন প্রণেতা, কারণ উনি প্রথম সুষ্ঠুভাবে একটা রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতিগুলা হাম্বুরাবি সনদের মধ্যেই পাওয়া যায়। এই হাম্বুরাবি প্রথম আইন প্রয়োগ করে থাকেন। তো যেহেতু রাষ্ট্রীয় আইন পরিবর্তন করা যায়, তাই সমাজের মানুষের কল্যাণে কোন আইনটি ভালো, কোনটি মন্দ, কোনটি সঠিক এবং বেঠিক সে সম্পর্কে একটি সুস্পষ্ট চিত্র সামাজিক ইতিহাসে পাওয়া সম্ভব হয়।
কারণ সামাজিক ইতিহাস কোন আইনটা দেশের জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা ভালো, কোনটা মন্দ, কোন আইনটা প্রয়োগ করলে দেশের জন্য ভালো হবে, কোনটা প্রয়োগ করলে দেশের ক্ষতি হতে পারে। কারণ সামাজিক ইতিহাস ভবিষ্যতে আইনের সাথে বর্তমান আইনের একটা তুলনা করে, যে কোন আইনটা ভবিষ্যতে প্রয়োগ করার ফলে ওই সমাজে উন্নয়ন হয়েছে, কিংবা ভবিষ্যতে কোন আইনটা আগে অতীতকালে ব্যবহার করার কারণে ক্ষতি হয়েছিল। এই অতীত আর বর্তমানের মধ্যে একটা তুলনা করার ফলে কোন আইনটা ভালো হবে, কোনটা মন্দ, এটা সামাজিক ইতিহাস এটা সঠিকভাবে তুলে ধরে এবং একটি স্পষ্টচিত্ত সামাজিক ইতিহাসে পাওয়া যায়। কেননা আইনের মাধ্যমেই মানব সমাজের উন্নয়নের গতি ত্বরান্বিত হয়। কারণ একটা সঠিক আইনের মাধ্যমে, একটা সুস্থ সঠিক আইনের মাধ্যমেই একটা দেশের উন্নয়ন ঘটা সম্ভব, আবার একটা আইনের মাধ্যমেই একটা দেশকে ধ্বংস করে দেওয়া সম্ভব। কারণ ধরো আমাদের দেশে যে বর্তমান প্রেক্ষাপটে নারী নির্যাতনের যে বর্তমান একটা গভর্নমেন্ট একটা আইন প্রণয়ন করতেছে, আমরা জানি যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই আইনটা প্রয়োগ করলে কি হবে, ভালো হবে না মন্দ হবে, যে ভালোটা দিক আর কেউ এরকম অন্যায় কাজে জড়িত হবে না। আবার এটা মন্দ দিক থাকতে পারে যদি এটাকে সঠিক প্রয়োগ না করা হয়। এটাকে যদি নারীরা যদি এটাকে আবার তাদের স্বার্থে ব্যবহার করে থাকে, তাহলে একটা নেগেটিভ দিকও আসতে পারে। এই যে ভালো খারাপ একটা দিক, কোনটা ভালো হবে সমাজের জন্য, কোনটা ক্ষতি হবে, এই বিষয়টা নিয়ে সামাজিক ইতিহাস আলোচনা করে থাকে। কেননা আইনের মাধ্যমেই মানব সমাজের উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব। অনুষ্ঠান, প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। প্রতিষ্ঠান বলতে বোঝায় সেসব প্রচলিত কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীয় কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়। কারণ একটা প্রতিষ্ঠানের মাধ্যমেই কিন্তু গোষ্ঠী বা ব্যক্তির কার্যকলাপ বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পারি, কিংবা এটা বৈশিষ্ট্যগুলো সূচিত হয়ে থাকে। সমাজের মানুষের চাহিদা পূরণের জন্য প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে। আমরা যে সমাজে এই প্রতিষ্ঠানগুলো দেখছি, স্কুল, কলেজ, হসপিটাল, বিভিন্ন বিনোদন যে আমরা প্রতিষ্ঠানগুলো দেখছি, সবগুলো কিন্তু মানুষের প্রয়োজনে। কারণ আমাদের স্কুল কলেজগুলো আমাদের শিক্ষার প্রয়োজনে, বিনোদন যে প্রতিষ্ঠানগুলো পার্ক আছে এগুলো আমাদের বিনোদনের প্রয়োজনে, আবার আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে আমরা ধর্ম পালনের জন্য এগুলোর সৃষ্টি হয়েছে। সুতরাং আমাদের সামাজিক অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের গতি প্রকৃতি কীরূপ ছিল, বর্তমানে কোন ধারায় প্রভাবিত হচ্ছে, সে সম্পর্কিত বিভিন্ন দিক সামাজিক ইতিহাসের মাধ্যমে বিদিত হয়। কারণ আগের যুগে বা প্রাচীনকালে সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের গতি কীরকম ছিল, ওই সময় কোন ধরনের প্রতিষ্ঠান ছিল, বর্তমানে কোন ধরনের প্রতিষ্ঠান আছে, বা এই প্রতিষ্ঠানগুলোর আগে কোন ধরনের কাজ ছিল, এখন কীরকম কাজ করছে, এইগুলো কিন্তু সামাজিক ইতিহাসের মাধ্যমে বিদিত হয়। ধরো আমরা যদি আগে শিক্ষা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, আমাদের যে এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আছে, এমন কাঠামো কিন্তু ছিল না। আগে অনেকেই ধরো আমাদের প্রাচীনকালে যদি আমরা দেখি, আমাদের দেশে এরকম প্রতিষ্ঠান ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না। অনেকেই তাদের পরিবার কেন্দ্রিক শিক্ষা গ্রহণ করত, অনেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করত। তো এখন দেখা গেল নতুন নতুন প্রতিষ্ঠান হইলো, যা আমরা স্কুল কলেজগুলোতে আমরা পড়াশোনা করছি এই ধরনের। আবার কিছু কিছু প্রতিষ্ঠান ধরো আগে পার্টি সেন্টার, ডিস্কো সেন্টার এগুলো ছিল না, কিন্তু এখন এগুলো গড়ে হয়েছে, মানে এইগুলো কিন্তু এখন সমাজে দেখা যায়। তো আগের প্রতিষ্ঠান এখনের বিভিন্ন প্রয়োজন হইতে পারে এই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। তাছাড়া কোন ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠানের সমাজের জন্য কল্যাণকর এবং কোনটি সমাজের জন্য অকল্যাণকর, তা সাম্প্রতিককালে সামাজিক ইতিহাস পর্যালোচনা করে। ধরো কোন প্রতিষ্ঠানটা আমাদের জন্য কল্যাণকর, স্কুল কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান, তারপর আমাদের ধরো পার্ক, বিনোদন প্রতিষ্ঠান, এগুলো আমাদের জন্য দরকার। কিন্তু আমাদের জন্য ডিস্কো যে পার্টিগুলো, এগুলো কিন্তু আমাদের দরকার নেই, প্রয়োজন নেই। এগুলো কিন্তু আমাদের জন্য অকল্যাণকর, কারণ ওই সংস্কৃতি আমাদের বাংলা সংস্কৃতির সাথে এটা মিলবে না, কখনো মানিয়ে নেওয়া যায় না। তাহলে ওই সংস্কৃতিটা আমাদের জন্য ক্ষতিকর। কিংবা আমরা পশ্চিমা সংস্কৃতিকে আমরা অনুসরণ করে দেখা যায় যে আমরা আমাদের সংস্কৃতিকে ভুলতে শুরু করেছি, যেটা আমাদের জন্য আসলে অকল্যাণকর। তাই সামাজিক ইতিহাস কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, এটা নিয়ে সামাজিক ইতিহাস পর্যালোচনা করে থাকে। কালচার, সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন প্রণালী, কারণ মানুষ এর মাধ্যমেই একটা পরিপূর্ণ মানুষ রূপে আত্মপ্রকাশ করে। কারণ এর মাধ্যমেই সে কীভাবে সমাজের সাথে একীভূত হবে, কীভাবে সমাজে চলবে, এই সংস্কৃতির মাধ্যমে মানুষ কিন্তু সমাজে কীভাবে চলা যায় এটা শিখে থাকে। মানুষ তার প্রয়োজনে যা সৃষ্টি করে তাই সংস্কৃতি। কারণ আমরা ম্যাকিয়াভেলির একটা পড়েছিলাম সংস্কৃতি, যিনি বলেছিলেন যে আমরা যা তাই আমাদের সংস্কৃতি। তো মানুষ তার প্রয়োজনে যা সৃষ্টি করে সেটাই সংস্কৃতি।
কারণ আমরা আমাদের প্রয়োজনে কিভাবে চলাফেরা করব, কোন অনুষ্ঠানটা আমাদের প্রয়োজন হয়ে পড়লো, এই যাই আমরা করে থাকি এগুলো কিন্তু পরবর্তী সংস্কৃতি হয়েছে। সে অর্থে ধর্ম, ভাষা, আচার ব্যবহার, শিল্পকলা, আইন কানুন ইত্যাদি সংস্কৃতির অন্তর্ভুক্ত। কারণ এগুলো কিন্তু আমরা আমাদের প্রয়োজনের জন্য শুরু করছি। ধর্মটাও মানুষের প্রয়োজনে, ভাষা আমাদের বিভিন্ন ভাষা, বাংলা বলো, আরবি বলো, ইংরেজি বলো, বিভিন্ন ভাষা আছে, এগুলো কিন্তু আমরা আমাদের প্রয়োজনে, ধরো আমরা আমাদের প্রয়োজনে কিন্তু আমরা বিভিন্ন ভাষা আমরা আয়ত্ত করে থাকি। তারপর আচার ব্যবহার, আমরা অন্য একটা জায়গায়, অন্য একটা পরিবেশে কীভাবে চলবো, ওই পরিবেশে মানুষ কী ধরনের আচার ব্যবহার করে, এইগুলো কিন্তু আমরা আমাদের নিজ প্রয়োজনে আমরা শিখে থাকি। কিংবা সমাজে চলতে গিয়ে আমাকে কী আচার ব্যবহার করা দরকার, এটা প্রয়োজনে কিন্তু আমরা এগুলোকে সৃষ্টি করে থাকি। শিল্পকলা, আইন কানুন, এখানে আইন কানুন আমাদের সমাজ কীভাবে চললে সমাজটা ভালোভাবে চলবে, বা কোন অন্যায়ের জন্য কী ধরনের শাস্তি দরকার, এই যে একটা আমরা বিভিন্ন অন্যায় থেকে বাঁচার জন্য শাস্তি প্রয়োগ, এই যে একটা আমাদের টেন্ডেন্সি তৈরি হইল যে শাস্তি দিলে অন্যায় থেকে বাঁচা যাবে, শাস্তি নিয়ম প্রথা চালু করলে, এই যেটা কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় আইন কানুনগুলো সৃষ্টি করেছি। আর যেহেতু মানুষ তার সংস্কৃতিরই তার প্রয়োজনে সৃষ্টি করে এবং সংস্কৃতির অন্তর্ভুক্ত যে বিষয়গুলো সেগুলো মানুষের সৃষ্টি করে, তাই ওই অন্তর্ভুক্ত বিষয়গুলোকে বলা হয়েছে যেগুলো সংস্কৃতির অন্তর্ভুক্ত বিষয়। সামাজিক ইতিহাস অতীত সমাজের সংস্কৃতি তথা তাদের ভাষা, ধর্ম, জীবনধারা কীরূপ ছিল তা যেমন আলোচনা করে, তেমনি বর্তমান সময়ে সংস্কৃতির গতি প্রকৃতি তথা ভাষা, ধর্ম ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকে। সামাজিক ইতিহাসের কাজই হইল অতীতের বিষয়গুলোর সাথে বর্তমানের তুলনা করা। অতীত মানুষের কী ধর্ম ছিল, কী ভাষা ছিল, আমরা আমাদের যে আমরা বাঙালি জাতি, আমরা অস্ট্রিট জাতি থেকে আমাদের উৎপত্তি, তা আমাদের যে ভাষা আমরা বলি আর্যদের থেকে আমাদের ভাষা হয়েছে, আবার আমরা বলি যে আমাদের ভাষাটা ইন্দো ইউরোপীয়। তো আমরা অনেক সময় ব্রাহ্মী ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি, এই যে মানে আমাদের বাংলা ভাষাটা কীভাবে উৎপত্তি হইল, কোথা থেকে উৎপত্তি হইল, তো আমরা এই যে উৎপত্তির কথাটা চিন্তা করে দেখা যায় আমরা কিন্তু সামাজিক ইতিহাসের মাধ্যমে জানতে পারছি যে আমাদের ভাষাটা আগে কী অবস্থায় ছিল, এখন কী অবস্থায় আছে, কিংবা আমাদের বর্ণমালাগুলো আগে কী অবস্থায় ছিল, আমাদের সাহিত্যগুলো কী অবস্থায় ছিল, এগুলো কিন্তু আমরা আগের ইতিহাসগুলো সামাজিক ইতিহাসের মাধ্যমে প্রাচীন যে ঘটনাগুলো মাধ্যমে আমরা সেটাকে জানতে পারি। এবং বর্তমানে সময় আইসা ভাষার বা গতি প্রকৃতি কী ধরনের, কারণ ভাষা নিত্যদিন পরিবর্তন হচ্ছে, আগে কী ধরনের ভাষা ছিল এবং আমাদের ভাষার মধ্যে কী ধরনের নতুন নতুন শব্দ অন্তর্ভুক্ত হয়েছে, এগুলা কিন্তু সামাজিক ইতিহাসের মাধ্যমে সেটা আমরা জানতে পারি। মূলত অতীত সমাজের সংস্কৃতির সাথে বর্তমানকালের সংস্কৃতির সাদৃশ্য বৈসাদৃশ্য একটি তুলনামূলক আলোচনা বর্তমানকালে সামাজিক ইতিহাস করে থাকে। এটা আমি প্রথমেই বলেছি যে সামাজিক ইতিহাসের কাজই হচ্ছে অতীত এবং বর্তমানের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য, অতীতে কী ছিল এখন কী নেই, অতীতে কোনটি ভালো ছিল এখন কোনটা এই বিষয়টা নেই, অতীতে কোনটা খারাপ ছিল যেটা বর্তমানের সমাজে থাকার দরকার নেই, এই ধরনের একটা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তুলনামূলক আলোচনা করে থাকে সামাজিক ইতিহাস, যা আমরা সামাজিক ইতিহাস পাঠের মাধ্যমে এটা জানতে পারি। শিল্পকলা ও সাহিত্য, শিল্পকলা ও সাহিত্যের মাধ্যমে কোনো সমাজের স্পষ্ট ছবি ফুটে ওঠে। কোনো সমাজকে উন্নতির চরমে শিখরে পৌঁছে দেওয়ার পেছনে শিল্পকলা ও সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা শিল্পকলা বা সাহিত্যের মাধ্যমে একটা সমাজের স্পষ্ট ছবি ফুটে ওঠে। আমরা যদি আমাদের সাহিত্যের দিকে তাকাই, রফিক আজাদের একটা বাণী আছে, উনি বলছেন বাদ দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। তো এখানে দেখা যায় ওনার কথা দিয়ে কী বোঝা যায় যে ওই তো আমাদের যুদ্ধকালীন সময় আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রীর অভাব ছিল, কিংবা আমরা যদি বিভিন্ন আর্টিস্টদের জয়নাল আবেদিনের দুর্ভিক্ষের ছবিটা দেখি, তাহলে এটা দিয়ে বোঝা যায় কি যে এই সময় স্বাধীনতার আগে আমাদের দেশে মানুষ খাদ্যের অভাব ছিল, দুর্ভিক্ষ ছিল। তাহলে এই সাহিত্যের মাধ্যমে কিন্তু আমরা অতীত সমাজটা কীরকম ছিল এটা স্পষ্ট ছবি আমরা দেখতে পাই। কোনো সমাজকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার পেছনে শিল্পকলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধরো আমরা যদি ফ্রান্সের দিকে তাকাই, যে ফ্রান্সের যে বিখ্যাত রাইটাররা ছিলেন রুশো, জ্যাজেক রুশো, ভলতেয়ার, তাদের সাহিত্যকলার মাধ্যমে কিন্তু একটা ফরাসি বিপ্লব ঘটে গেল, তাদের মাধ্যমে একটা পুরাতন অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল, নতুনভাবে ফ্রান্স নতুনভাবে আত্মপ্রকাশ করলো, তাদের মধ্যে নতুন উদ্দীপনা কাজ করলো। দেখা যায় এই সাহিত্যের কারণে কিন্তু একটা পরিবর্তন একটা সূচিত হইল। আগের জীর্ণজীর্ণ যে সমাজ থেকে
একটা গণতান্ত্রিক ধারার সৃষ্টি হইল। কোনো সমাজে অতীত অবস্থার শিল্পকলা ও সাহিত্যের সাথে বর্তমান সময়ের শিল্পকলা সাহিত্যের একটি তুলনামূলক আলোচনা করে নতুন প্রজন্মকে একটি স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করতে পারে সামাজিক ইতিহাস। আমরা এখানে বলা হয়েছে যে অতীতের শিল্পকলা সাহিত্যের সাথে তুলনা করে আমরা যদি অতীতের আমাদের সাহিত্যের দিকে তাকাই, আমাদের সাহিত্য ছিল এখানে পদ্যকেন্দ্রিক, কবিতা কেন্দ্রিক, বর্তমানে সেটা কিন্তু গদ্যকেন্দ্রিক। তাহলে দেখা যায় অতীতের সাথে বর্তমান আধুনিক কালে এসে একটা পরিবর্তন ঘটলো। আগে কবিতা কেন্দ্রিক বা পদ্যকেন্দ্রিক ছিল, এখন কিন্তু এটা গদ্যকেন্দ্রিক শুরু হয়েছে। তাহলে নতুন প্রজন্মকে স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করতে পারে সামাজিক ইতিহাস। তাহলে আগের এবং বর্তমানের তুলনা করে স্পষ্ট একদম কোনটা উচিত কোনটা অনুচিত এই বিষয়টা একমাত্র সামাজিক ইতিহাসে স্পষ্টভাবে তুলে ধরতে পারে। কেননা শিল্পকলা ও সাহিত্য হচ্ছে মানব জাতির দর্পণ। কারণ মানুষ তার শিল্পকলাটাকে তার মানে একটা আধ্যাত্মিক খোরাক মনে করে, তার শিল্প সাহিত্যটাকে। মানবজাতি সাহিত্যের সাথে উৎপুতভাবে জড়িত। এর মাধ্যমেই বিদিত হয় ওই সমাজ কতটুকু উন্নত বা অনুন্নত। একটা সাহিত্য দেখলেই, একটা সাহিত্য দেখায়, আমরা যদি কোনো ভাষার কোনো দেশের সাহিত্যের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারি ওই দেশটা কতটুকু উন্নত। কারণ এখানে দেখা যায় যে আগে সাহিত্যের মধ্যে, কবিতাগুলোর মধ্যে যে বিভিন্ন রাজা বাদশাদের ঘটনা ছিল, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক কোনো ছিল না। কিন্তু এখন আমরা যদি আমাদের সাহিত্যের দিকে তাকাই, ব্যক্তিকেন্দ্রিক নতুন নতুন প্রয়োজনে বিভিন্ন সাহিত্যগুলো তৈরি হচ্ছে। তাহলে দেখা যায় আগে থেকে কিছুটা এখন উন্নতি ঘটেছে। সাম্প্রতিককালে সামাজিক ইতিহাস ও বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোকপাত করে। সাম্প্রতিক সময়ে এই যে প্রাচীনকালের শিল্পকলা, বর্তমানকালের শিল্পকলা বা সাহিত্যের যে কতটুকু প্রয়োজন বা কতটুকু উন্নতি ঘটেছে বা কোনটা সমাজের জন্য প্রয়োজন, এটা সামাজিক ইতিহাসের মাধ্যমে বা সামাজিক ইতিহাসটাকে গুরুত্ব দিয়ে আলোকপাত করে থাকে। পরিশেষে বলা যায় সামাজিক ইতিহাস বর্তমান সময়ে শুধু অতীত সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে না, বরং বর্তমান সময় উপযুক্ত বিষয়াবলী নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোকপাত করে। ফলে সামাজিক ইতিহাসের গতিধারার ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে। কারণ সামাজিক ইতিহাস শুধু অতীত ঘটনা, অতীত গল্প কাহিনী নিয়ে আলোচনা করে না, বর্তমানে কি প্রয়োজন, বর্তমানের সামাজিক ইতিহাস কি বর্তমানে একটা সমাজ চলতে কী ধরনের বিষয় প্রয়োজন, একটা দেশ একটা সমাজ চলতে গেলে কি কি বিষয় লাগবে, অতীতের সাথে এটাকে তুলনা করে এবং বর্তমান সময়টাকে আরও উন্নত করার জন্য সামাজিক ইতিহাস দিক নির্দেশনা প্রদান করে থাকে। এবং অতীতের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা বর্তমানে প্রয়োজন নেই, সামাজিক ইতিহাস ওইগুলো নিয়ে আলোচনা করে না। আর যেগুলোর জন্য আলোচনা করলে একটা দেশ একটা সমাজ দ্রুত উন্নত হয়, সামাজিক ইতিহাস ওই বিষয়টা নিয়ে আলোচনা করে। কারণ সামাজিক ইতিহাসের কারণে হচ্ছে অতীত ঘটনার সাথে বর্তমান ঘটনার তুলনা করে, পার্থক্য করে কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ঠিক কোনটা বেঠিক, ঠিকটাকে গ্রহণ করা, বেঠিকটাকে অ্যাভয়েড করা। এটাই সামাজিক ইতিহাস আমাদেরকে এই দিক নির্দেশনাগুলো দিয়ে থাকে। ফলে কি এই কারণে কিন্তু সামাজিক ইতিহাসের গতিধারা ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে। আগে যে বিষয়গুলো নিয়ে ইতিহাস রচিত হইতো, সামাজিক ইতিহাস রচিত হইতো, এখন এই বিষয়গুলো নিয়ে রচিত না হতে পারে। এখন আগে যে বিষয়গুলো নিয়ে ইতিহাস রচিত হইতো না, বর্তমানকালে এসে এই বিষয়গুলো নিয়ে ইতিহাস রচিত হচ্ছে। তো সামাজিক ইতিহাসের এই আগে থেকে বর্তমান পর্যায়ে এসে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তো আজকের মতো এখানেই আমাদের ক্লাসের পরিসমাপ্তি। তো আশা করি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং কোথাও বুঝতে না পারলে আমাকে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদেরকে সমাধান দেওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।